ক্লাস 12 থার্ড সেমিস্টার বাংলা ভাষা ও সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের একটা ক্লাস দেওয়া হয়েছিল এর আগে। সেটা ধ্বনিতত্ত্ব থেকে। ধ্বনিতত্ত্বের 3টা পার্ট বলেছিলাম আমি। একটা হচ্ছে স্বরধ্বনি, একটা ব্যঞ্জনধ্বনি, আরেকটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা। তো এর আগে আমি একটা পার্ট আলোচনা করেছি, সেটা হচ্ছে স্বরধ্বনি। আজকের আলোচনাতে দুটো পার্টই দিয়ে দেব, ব্যঞ্জনধ্বনিও দিয়ে দেব এবং ধ্বনি পরিবর্তনের কারণ আর রীতি সম্পূর্ণ টোটালটা দিয়ে দেব। আর এই আলোচনার শেষে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দেবো তোমাদেরকে, কেমন একটা লিস্ট দিয়ে দিব, সেই পড়াটা তোমাদেরকে করতে হবে। এবার কি করলা, সেইটা করার পর আমাকে কমেন্টে জানাবে যে যারা যারা আনসারগুলো করতে পেরেছো বা চেষ্টা করেছো তারা জানালে। আর ঠিক আমি 2 দিন পরে, 2 দিন বা 3 দিন পরে ডেট দিয়ে দেবো। আমি ধরো 4 তারিখ রাত্রিবেলা, রাত্রি 9টার সময় লাইভে আসবো। আর সেই সমস্ত প্রশ্ন যেগুলো হোমওয়ার্ক দিব আজকে, সেগুলো সব সলভ করব। আমরা আবারও ডিসকাশন করব যেন কোথাও তোমাদের কোনো সমস্যা না থাকে। তাই যারা স্টুডেন্টসের হিসেবেই তোমরা এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই কাগজ কলম নিয়ে বসো আর প্র্যাকটিস করতে করতে এগো। কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, মনোযোগ সহকারে ক্লাসটা করো। আমি শিওর যে পুরো ক্লাসটা যদি মনোযোগ দিয়ে কেউ করে, তো আশা রাখছি সব রকম সমস্যার সমাধান হয়ে যাবে। এই পার্ট থেকে যা যা টপিক আছে সবই আমি দেওয়ার চেষ্টা করব। তো দেখো, প্রথমেই স্বরধ্বনি বলতে আমরা বুঝিয়েছিলাম যেসব ধ্বনি উচ্চারণ করতে কারো সহযোগিতা নেয় না। ব্যঞ্জনধ্বনি ঠিক তার উল্টোটা, যেসব ধ্বনি উচ্চারণ করতে স্বরধ্বনির সাহায্য নেয়, বা উল্টোভাবে বললে স্বরধ্বনির সাহায্য ছাড়া যেসব ধ্বনি উচ্চারণ করা যায় না তাদেরকে বলে ব্যঞ্জনধ্বনি। যেমন ধরো, আমরা যদি বলি স্বরধ্বনি অ, বলো তো ও উচ্চারণ করতে গিয়ে আর কারো সাহায্য দরকার পড়ছে না, অ অ। কিন্তু যখন আমরা বলি ক, এই ক উচ্চারণ করতে গেলে কিন্তু আমাদেরকে উচ্চারণ করতে হচ্ছে একটা অ, ক এর সাথে একটা অ আছে, তাই না? তো অর্থাৎ স্বরধ্বনি উচ্চারণ করতে কারো সাহায্য নেয় না, কিন্তু ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে সাহায্য নাই স্বরধ্বনির। এখন কথা হচ্ছে, আমাদের বাংলায় ব্যঞ্জনধ্বনি আছে কটা আর কি কি, সেগুলো আমরা আগে নোট করে নিই। প্রথমে লেখো, ব্যঞ্জনধ্বনি আছে বাংলায় 35টি। তোমরা নোট করা শুরু করে দাও। 35টা কি কি, সেগুলো আমার সাথে সাথে সব প্র্যাকটিস করবে। ক, ছোট হাইফেন। আচ্ছা, যখন ব্যঞ্জনধ্বনি লিখবে, ব্যঞ্জনধ্বনি সিঙ্গেলভাবে লেখা যাবে না। ক লিখতে গেলে তারপরে একটা হসন্ত দিতে হবে, কারণ ব্যঞ্জন ধ্বনির অপর নাম কিন্তু হসন্ত ধ্বনি, মনে থাকবে। তো ক যদি তুমি হসন্ত ছাড়া লেখো তাহলে ভুল হয়ে যাবে। ক, তারপরে খ, আবার গ, আবার ঘ, উ। তো আমি আর হসন্ত দিচ্ছি না, তোমরা দিয়ে দিও, দেরি হবে তাই। ক খ গ ঘ ও, তারপরে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন, প, নিচে লিখছি, প, ফ, ব, ভ, ম, অন্ত্যস্থ জ, র, ল, ব, তালব্য স, তারপরে মূর্ধন্য স, দন্ত স, হ। এই হ পর্যন্ত এসে থেমে যাব আমরা। কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33। আমরা বলেছি 35টা। তাহলে কি? অনুস্বার, বিসর্গ এবং পাশাপাশি চন্দ্রবিন্দু চাঁদ। কিন্তু এই চন্দ্রবিন্দু চাঁদকে ব্যঞ্জনধ্বনি ধরা হয় না, কারণ এইটা স্বরধ্বনির অনুনাসিক স্বর হয়ে যায়। কিভাবে হয় সেটা পরে আলোচনা করছি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা ধরছি না আপাতত, অনুস্বারটাকে। তাহলে এই হচ্ছে 35টা ব্যঞ্জনধ্বনি। ক্লিয়ার? এইটুকু বোঝা গেছে? আচ্ছা, এরপর আমরা মোট প্রথম 25টাকে লিখব। কিভাবে লিখব দেখো। প্রথমে লিখলাম ক, লেখো আমার সাথে সাথে লিখবে। তারপরে খ, গ, ঘ, আর উটা একটু দূরে গিয়ে লিখবে, উ। আবার চ, ছ, হসন্ত দিচ্ছি না, কেমন? তার মানে ভাববে না যে হসন্ত দিতে হবে না, অবশ্যই দিতে হবে। বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ,
মূর্ধন ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম। ব্যাস, এত দূর এসে আমরা একটু থেমে যাব। কেন থামবো পরে বলছি, বাকিগুলো নিয়ে কাজ করব না, অবশ্যই করব, পরে হবে ধীরে ধীরে। দেখো এই যে বর্গটা গেল পাঁচটা, ক খ গ ঘ ঙ, এটাকে বলা হয় ক বর্গ। কি বলে? ক বর্গ। তাহলে এটাকে কি বর্গ বলবে? চ বর্গ। তারপর এটাকে ট বর্গ, প্রথম ব্যঞ্জন ধ্বনি দিয়ে পুরো বর্গটার নাম। তারপর এটা ত বর্গ, পরেরটা লাস্টেরটা প বর্গ। ক্লিয়ার আছে এটুকু? তাহলে তোমাকে যদি বলে ক বর্গে কয়টা ব্যঞ্জন ধ্বনি আছে, তো পাঁচটা। কি কি? ক খ গ ঘ ঙ। যদি বলে ত বর্গে রয়েছে এমন নিম্নলিখিত ব্যঞ্জন ধ্বনিগুলির মধ্যে কোনটা ত বর্গে রয়েছে, এইভাবে দিল অপশান, দিল ক চ ট ত। তাহলে এই চারটার মধ্যে কোনটা হবে? ত হবে। ঠিক আছে, আবার দিতে পারে দ, হতে পারে দন্ত ন, সবগুলো হচ্ছে ত বর্গের। হলো। এইবার দেখো ক বর্গে যেগুলো আছে সেগুলো কোথা থেকে আওয়াজটা আসছে বুঝবা। দেখো ব্যঞ্জন ধ্বনিগুলো বা ধ্বনি উচ্চারণ করার সময় বাকযন্ত্রের খুব প্রয়োজন পড়ে। বাকযন্ত্র জিনিসটা কি? বাক কথার অর্থ হচ্ছে কথা বলা, কথা বলার যে যন্ত্র। কথা বলার যন্ত্র বলতে এই যে একটা পার্ট যাচ্ছে, এটাকে বলা হয় কণ্ঠনালী। কেমন? বা কণ্ঠ বা কণ্ঠনালী হলো। একটা কণ্ঠ আর কণ্ঠনালী আছে, গেল কথাতে এটাকে কণ্ঠ ধরলাম। কণ্ঠের পরে ওই কণ্ঠ থেকেই কিন্তু একটা অংশ বেরিয়ে এসছে, যেটাকে জিহ্বা বলি আমরা বা মূর্ধা বলি। হলো। এবার জিহ্বা মাঝে মাঝে কথা বলার সময় কি হয় বলো তো? উপর দিকে ওই যে উপরে ছাদটা আছে, মুখের উপরে ছাদটা, যেটাকে তালু বলি, তো সেটা তালুতে আঘাত করে। আবার কি হয় যখন মাঝে মাঝে কি হয়, দাঁতে এসে আঘাত করে, তো দাঁত। আবার মাঝে মাঝে ঠোঁটের প্রয়োজন পড়ে, ঠোঁট না থাকতে গেলে উচ্চারণ করা যাবে না, এমন কিছু ধ্বনি আছে বা ব্যঞ্জন ধ্বনি আছে। তার মানে পাঁচটা হচ্ছে আমাদের বাকযন্ত্র। কি কি? এক কণ্ঠ, দুই তালু, তিন হচ্ছে মূর্ধা, চার নম্বর হচ্ছে দন্ত, আর একটা হচ্ছে ওষ্ঠ। তো এই হচ্ছে বাকযন্ত্র। বাকযন্ত্রের কোন জায়গা থেকে এইগুলো উচ্চারণ হচ্ছে সেইটাই হচ্ছে আসল কথা। যেমন ধরো ক খ গ ঘ, যখন আমরা বলছি না কোনো কিছু দরকার নাই, কণ্ঠটারই দরকার। ক খ গ ঘ, ঠিক আছে? এই সেটটাকে আমরা উচ্চারণ করব না, আমরা শুধু এই সেটটাকে উচ্চারণ করব, চারটাকে। তাহলে এটিকে কি বলবে? কণ্ঠ ব্যঞ্জন। কি বলবে? কণ্ঠ ব্যঞ্জন। ব্যঞ্জন বানান বয়ে জফলা ইয় বর্গীয় জ দন্ত ন। ব্যাস। এবার যখন তুমি চ বলবা, ভালো করে তোমরা উচ্চারণ করো করে। এটা কিন্তু শুধু ভাষা নয়, ব্যাকরণ ভাববা না, এটা ভাষা বিজ্ঞান। তুমি রিসার্চ করে প্র্যাকটিক্যালি তুমি তোমার মধ্যে উচ্চারণ করে চেষ্টা করো, দেখবা তোমার চিরকালের জন্য মনে থেকে যাবে। না তো মুখস্থ করতে হবে, প্রচুর মুখস্থ করতে হবে। দেখবা আজকের ক্লাসটাতে প্রচুর শর্ট কোশ্চেন তুমি একসাথে জানতে পারবা। ফলে একদম ভুল করবা না, মানে রাস্তায় হাঁটতে হাঁটতে, ঘুমিয়ে থাকতে থাকতে, মজা করে ভিডিওটা দেখলাম, এরকম ব্যাপার না। একদম ক্লাস করব এই মনোভাব নিয়ে, এই মনোযোগ দিয়ে তুমি ক্লাসটা করো। ঠিক আছে? চ যখন বলবা, দেখো চ, জিহ্বা কি করছে? তালুতে আঘাত করছে। চ ছ বর্গীয় যা ঝ। ঠিক আছে? তো এগুলো হচ্ছে গিয়ে তালু, তাই তালু থেকে আসছে তালব্য ব্যঞ্জন। তালব্য ব্যঞ্জন। এবার যখন তুমি বলবা ট, দেখবা ট, যদি তুমি জিহ্বাটাকে ধরে রেখে দাও, জিহ্বার আরেক নাম হচ্ছে মূর্ধা, তো এটাকে যদি ধরে রেখে দাও তুমি ট উচ্চারণ করতে পারো। ট উচ্চারণ হবে না, ঠ জিহ্বা ছাড়া হবে না। তো ট ঠ ড ঢ, জিহ্বার আরেক নাম মূর্ধা, তাই এটা মূর্ধন্য ধ্বনি বা মূর্ধা ধ্বনি বা মূর্ধন্য ধ্বনি বা মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি হলো। এবার ত উচ্চারণ করার সময় যদি কারো দাঁত না থাকে না, ফসকে যাবে, তটা উচ্চারণই হবে না। তুমি দেখবে যে জিহ্বা গিয়ে দন্ত মূলে আঘাত করছে, মানে দাঁতের যে পেছন দিকের যে মাড়িটা আছে ওইখানে গিয়ে আঘাত করছে। ট ঠ দ ধ, তাই এটা দন্ত ধ্বনি। দন্ত নয় তয় জফলা, দন্ত ব্যঞ্জন ধ্বনি হলো। এবার যখন তোমার ঠোঁটের উচ্চারণ, ঠোঁটের খুব দরকার পড়বে। ঠিক আছে? প উচ্চারণ করে প, তুমি মুখটা খোলা রেখে প বলো, পারবে না, উচ্চারণ হবে না। ঠিক আছে? আবার তুমি বন্ধ করে রেখে দাও, হবে না। যতই জিহ্বা থাকুক, যতই কণ্ঠ থাকুক, যতই তালু থাকুক, আর যতই দন্ত থাকুক, ওষ্ঠ মানে ঠোঁট না থাকলে হবে না। তাই এগুলোকে বলা হয় প ফ ব ভকে বলা হয় ওষ্ঠধ্বনি। অ মূর্ধন্য ষষ্ঠ হয় চফলা, অষ্ঠ ব্যঞ্জন ধ্বনি। এই হলো আমাদের সেকেন্ড বা থার্ড পার্ট। ঠিক আছে? তাহলে আমরা কী কী জানলাম? ব্যঞ্জন ধ্বনিগুলো 35টা আছে, সেগুলো জানলাম। ক বর্গতে কী কী আছে জানলাম। ক বর্গতে 5টা আছে, কণ্ঠ ব্যঞ্জন এই 4টা। তাহলে এই সেটটাকে কি বলবো? দেখো যখন উচ্চারণ করছো তুমি, এটা নাকের ঘরে উচ্চারণ হচ্ছে ইয়, মূর্ধন্য দন্ত ন ম,
এই যে পাঁচটা, এই পাঁচটাকে বলা হয় নাসিক্য ব্যঞ্জন, নাক থেকে আসে তাই নাসিক্য, নাসিক্য ব্যঞ্জন। এইটুকু ক্লিয়ার আছে কি? এইটুকু ক্লিয়ার থাকলে আমরা নেক্সট অংশে আবার যেতে পারবো। হলো, এইবার কি হলো, এইগুলোর মধ্যে যেগুলো নাই সেগুলো নিয়ে কথা বলবো। আগে এটা পার্ট একদম শেষ করে দিই। ভালো করে একটু খেয়াল করো তো, ক উচ্চারণ করতে বেশি সময় লাগছে নাকি খ উচ্চারণ করতে বেশি সময় লাগছে? কোনটাতে বেশি শ্বাস বায়ু লাগছে? ক খ, ক কম শ্বাস বায়ু লাগলো, খ খ বেশি শ্বাস বায়ু, গ আবার ঘ, চ ছ, জ ঝ, ট ঠ। ঠিক আছে, ইংরেজিতে উচ্চারণ করতে গেলে কি আসে? ক বলতে কে, খ বলতে কে এইচ, গ বলতে জি, তো ঘ বলতে জি এইচ। ঠিক আছে, একটু বেশি সময়, তাই বেশি সময় লাগছে, বেশি শ্বাসবায়ু। তাই এই পার্টকে দেখো, ক এর পার্ট, কটা উচ্চারণ করতে কম সময় লাগছে, কম শ্বাসবায়ু লাগছে, তাই এটাকে বলা হবে অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনি, অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনি। হলো, কিন্তু খটা উচ্চারণ করতে কি হচ্ছে বেশি, তাহলে এটা হলো মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, মহাপ্রাণ। তাহলে ক সেট, ক প্রত্যেকটা বর্গের প্রথম যে ধ্বনিটা বা ব্যঞ্জন ধ্বনিটা সেটা অল্প প্রাণ হয়, আর দ্বিতীয়টা হয় মহাপ্রাণ। আবার সেম জিনিস তৃতীয়টা মানে গ, গ হবে অল্প প্রাণ, অল্প প্রাণ। আবার 4 নম্বর মানে চতুর্থ পার্ট যেমন ঘ, এটা হচ্ছে গিয়ে মহাপ্রাণ। দেখো, কোথাও অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা, সঙ্গে সঙ্গে কমেন্ট করে দেবা। ঠিক আছে, আমি অবশ্যই আনসার দেবো। কিন্তু দেখো, প্রত্যেক বর্গের, সেটা চ বর্গ হোক, ট বর্গ হোক, ত বর্গ হোক, প বর্গ হোক, যেটাই বর্গ হোক, প্রত্যেক বর্গের প্রথম ব্যঞ্জন হচ্ছে অল্প প্রাণ, দ্বিতীয় ব্যঞ্জন হচ্ছে মহাপ্রাণ, তৃতীয় ব্যঞ্জন হচ্ছে অল্প প্রাণ, আবার চতুর্থ ব্যঞ্জন হচ্ছে মহাপ্রাণ। ক্লিয়ার? এইবারে কি হলো যে এইগুলোর পাশাপাশি প্রথম আর তৃতীয় অল্প প্রাণ, দ্বিতীয় আর চতুর্থ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। এটার পাশাপাশি আরও একটা ব্যাপার আছে, এক জায়গাতে কি হয়, একটা গাম্ভীর্য তৈরি হয়, গাম্ভীর্য, স্বরতন্ত্রীর কাঁপবে এবং গাম্ভীর্য বের হবে। কোথায়? তুমি দেখবা ক খ ন্যাচারাল, কিন্তু গ ঘ একটু ভারী কি আছে, একটু গাম্ভীর্য আছে। তাই ক খকে আর গ ঘকে আলাদা করা হচ্ছে। এবার এই যে দেখো, গ ঘয়ের পুরো সেট আলাদা হয়ে গেল। এই পুরো সেটটাকে বলা হবে গিয়ে ঘোষ ধ্বনি, ঘোষ ব্যঞ্জন। ঘয় ওকার মূর্ধন্য স, ঘোষ ব্যঞ্জন। এই ঘোষ মানে কিন্তু ভাববা না গোয়ালা বা দুধ দেই যারা, এই ঘোষ মানে হচ্ছে গিয়ে গাম্ভীর্য, সুরের গাম্ভীর্য। গ ঘ উচ্চারণ করতে যেভাবে গাম্ভীর্য প্রকাশ পায়, ক খ উচ্চারণ করতে সেভাবে গাম্ভীর্য প্রকাশ পায় না। তাই ক খ এর যে পুরো সেট, এই সেটটাকে বলা হয় অঘোষ ধ্বনি, অঘোষ ব্যঞ্জন। বোঝা গেছে বিষয়টা? অঘোষ ব্যঞ্জন। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ট বর্গের অঘোষ ব্যঞ্জন কোনগুলো আর ঘোষ ব্যঞ্জন কোনগুলো, তাহলে ট বর্গের অঘোষ ব্যঞ্জন হচ্ছে ট ঠ, আর ঘোষ ব্যঞ্জন হচ্ছে ড ঢ। ক্লিয়ার আছে? নিশ্চয়ই আশা রাখছি ক্লিয়ার আছে। এবার দেখো, চ ছ বর্গীয় জ ঝ, এই যে চারটা আছে না, এই চারটা না প্রচণ্ড ঘর্ষণ করে উচ্চারণ করার সময়। দেখবা চ ছ জ ঝ, এই চারটা উচ্চারণ করতে প্রচণ্ড ঘর্ষণ হয়, বাধা পায়, ঘর্ষণ করে। তাই জন্য এই চারটাকে আবার বলা হয় ঘৃষ্ট ধ্বনি। কি বলে? ঘৃষ্ট ধ্বনি। এই চারটাকে বলে ঘৃষ্ট, ঘয়রিকার মূর্ধন্য শয়ের ট, ঘৃষ্ট ব্যঞ্জন ধ্বনি। ক্লিয়ার? এইবার ছোট ছোট কয়েকটা পার্ট আছে, সেগুলোকে আমাদেরকে মন দিয়ে শিখতে হবে। যেমন ধরো, এখানকার দন্ত স, তালব্য স, মূর্ধন্য স এবং হ, এই চারটা যখন তুমি উচ্চারণ করবা, তুমি খেয়াল করবা একটা শীষ জাতীয় এবং একটু মানে গরম বাতাস বেরোচ্ছে। একটা শীষ বেরোলো এবং গরম বাতাস বের হলো। শীষ বেরোলো তাই এর নাম হচ্ছে শীষ ধ্বনি, এবং গরম বাতাস বেরোচ্ছে তাই এর নাম উষ্ম ধ্বনি। তাহলে দন্তস্ব, তালব্যস্ব, মূর্ধন্যস্ব আর হ, এই চারটাকে বলা হয় শীষ ধ্বনি। তালব্যস্বয় হ্রস্বই, দন্তস্বয় হসন্ত, শীষ ধ্বনি বা উষ্ম ধ্বনি, উষ্ম ধ্বনি। হলো, আলাদাভাবে যখন তুমি হ উচ্চারণ করবা, দেখবা হ উচ্চারণ করতে গিয়ে তোমার কণ্ঠনালী একটু সময়ের জন্য বন্ধ হয়ে যাবে। দেখবা হ হ
খেয়াল করবা যখন খোলা মুখ করে তুমি হঠাৎ করে বলে হ, দেখবা গলার মধ্যে একটু বাধা পাচ্ছ, তারপরে কিন্তু বেরিয়ে যাবে। সো এইটা শ্বাসবায়ুটা, এই যে বাধা পেয়ে বেরিয়ে গেল, কোথায়? কণ্ঠনালীতে বাধা পেল, তাই জন্য এর নাম হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন। একটাই কণ্ঠনালীয় ব্যঞ্জন আছে, দেখো কণ্ঠ ব্যঞ্জন 4টা, কিন্তু কণ্ঠনালীয় ব্যঞ্জন কেবলমাত্র হ, তাই হকে আমরা আলাদাভাবে লিখব। হ হচ্ছে গিয়ে কণ্ঠনালীয় ব্যঞ্জন, কণ্ঠনালীয় ব্যঞ্জন হলো। আচ্ছা, আর কি? এবার ধরো যে এখানে আমি র লিখিনি, তাই না? র, তারপরে ল, ব, এইসব কিছু দিইনি আমি, তাই না? তো এবার র নিয়ে কথা, বয়শূন্য র যেটা হয়, সেটা যখন তুমি উচ্চারণ করবা, তুমি খেয়াল করবা জিভের সামনের অংশটা প্রচণ্ড স্পিডে ছুটে আসবে আর কেঁপে উঠবে। র, র, র উচ্চারণ করো। তাই এটাকে রকে বলা হয়, র ব্যঞ্জনকে বলা হয় কম্পিত ধ্বনি, কম্পিত ধ্বনি বা কম্পিত ব্যঞ্জন ধ্বনি। ক্লিয়ার? এবার রয়ের পাশাপাশি তুমি এখন বলবা যে তাহলে ডয় শূন্য র, ঢয় শূন্য রটা কী হয়? এদেরকে কি হয়? তাড়া করা হয়। তাড়া মানে একটুর জন্য বাধা পায় উচ্চারণ করতে গিয়ে শ্বাসবায়ু, আর তারপরে ধাক্কা দিয়ে বের করে দেয়। ডয় শূন্য র, ঢয় শূন্য রা, রা। ঠিক আছে? এদের অগ্রভাগ, জিভের অগ্রভাগ তালুটাকে স্পর্শ করে, একটুর জন্য স্পর্শ করে শ্বাসবায়ুকে ধাক্কা দিয়ে বের করে দেয়। ঠিক আছে? তাই ডয় শূন্য র আর ঢয় শূন্য র যেটা আছে, এই দুটোকে বলা হয় তাড়িত ধ্বনি, তাড়িয়ে দেয় যেন, তাড়িত, তয়াকার ডয় শূন্য রয় হস্যই ত, তাড়িত ধ্বনি। গেল কথা? আচ্ছা, এবার কি হয়, একটা ধ্বনি আছে যেটা উচ্চারণ করার সময় জিভের দুই পাশ দিয়ে বায়ু হালকা করে বেরিয়ে যায়, যেমন ধরো ল, ল, ল। ল, ল হচ্ছে গিয়ে পার্শ্বিক ধ্বনি। ল, ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি, কারণ জিভের পাশ দিয়ে, দুই পাশ দিয়ে বেরিয়ে যায়, তাই এটাকে পার্শ্বিক বলা হয়। পয়া আকার তালব বসয়ে বফলা রেপ ক, পার্শ্বিক ধ্বনি। গেল কথা? এইবার অন্তস্থ জ, অন্তস্থ অ, র, ল, ব, এটি যে শব্দটি আছে, এগুলো সবকে বলা হয় অন্তস্থ ধ্বনি। অন্তস্থ ধ্বনি কেন বলা হয়? স্পর্শ ধ্বনি আর উষ্ম ধ্বনি, এই দুইয়ের মাঝামাঝি জায়গা থেকে এগুলো উচ্চারণ হয়, তাই জন্য অন্তস্থ অ, তারপর অন্তস্থ জ, র, ল আর ব, এই সবগুলোকে বলা হয় অন্তস্থ ধ্বনি, অন্তস্থ ধ্বনি। নেক্সট কয়েকটা ধ্বনি আছে, দুটো ধ্বনি আছে যেগুলো পুরোপুরিভাবে উচ্চারণ হয় না। যেমন ধরো আমরা যদি বলি সরস্বতী, সরস্বতী উচ্চারণ করতে গিয়ে একটা ব ফলা আছে না? আচ্ছা, এই যে বটা, এটা তো পুরোপুরি ব উচ্চারণ করলাম না, আমি ফলা করে উচ্চারণ করলাম, ব ফলা। অন্তস্থ জকে মাঝে মাঝে ব্যবহার করে আমরা জ ফলা বলে, এই যে ফলাটা এটা পুরোপুরি উচ্চারণ হলো না, তাহলে অন্তস্থ জটা কি, এই বটা কি, এই দুটোকে বলা হয় অর্ধস্বর। অন্তস্থ জ, তারপরে ব, এগুলো আমরা উচ্চারণ করি যখন জ, তারপরে ব, এইভাবে ভাবে উচ্চারণ করি, তাই এই জ, ব, এই দুটোকে বলা হয় গিয়ে অর্ধস্বর। অর্ধস্বর মানে অর্ধেক স্বর, এটা কাজে লাগছে। এবার কি হয়, বেশ কয়েকটা ব্যঞ্জন ধ্বনি আছে যেগুলো নিজে স্বাধীনভাবে কখনো ব্যবহার হতে পারে না, কারো না কারো পিছনে গিয়ে বসে যায়। ঠিক আছে? বা কারো না কারো মাথায় গিয়ে বসে যায়, কারো সাইডে গিয়ে বসে যায়, এইভাবে আর কি। এদেরকে বলা হয় অযোগবাহ। যেমন ধরো অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, চাঁদ, এই যে তিনটা আছে, এই তিনটাকে বলা হয় অযোগবাহ। অযোগবাহ, কারোর সাথে যোগ না হলে ও বসতে পারে না। অযোগবাহ বা আশ্রয় স্থানকারী, অযোগবাহ বা আশ্রয় স্থানকারী, আশ্রয় স্থানকারী, এই হলো গিয়ে অ্যাকচুয়াল কাজ আমাদের। প্রাথমিক ক্ষেত্রে আমাদের পুরো প্রাথমিক যে কাজটা পুরোপুরি সেটা কমপ্লিট হয়ে গেল আমাদের। কেমন? এই হলো গিয়ে ব্যঞ্জন ধ্বনি নিয়ে কাজ। অর্থাৎ আমি যেটা বলেছিলাম যে দুটো পার্ট আছে, একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি আগের দিন হয়েছিল, ব্যঞ্জনধ্বনি পার্ট এখানে শেষ হলো। 3 নম্বর পার্টটাও আমি এখানে আলোচনা করে দেবো তোমাদেরকে, কোনো চাপ নাই, কোনো টেনশন নাই, একদম একভাবে হয়ে যাবে। সেটা হচ্ছে গিয়ে সমস্ত ধ্বনির যে পরিবর্তন হয় সেগুলোর কারণ কি আর ধারা কি, সেটাও একবারে শিখে নাও। দেখো, প্রথমে আমরা আলোচনা করব ধ্বনি পরিবর্তনের কারণ। তো লিখলাম ধ্বনি পরিবর্তনের কারণ।
আচ্ছা, ধ্বনি পরিবর্তনের কারণ কাকে বলে? তুমি যে কোনো একটা শব্দ বলো এবং দেখো সবাই তো সেই শব্দটা উচ্চারণ করছে না, কোথাও একটু স লেগে যাচ্ছে কারো উচ্চারণে, কারো একটু অ লেগে যাচ্ছে, একটু অস্পষ্টভাবে উচ্চারণ করছে। এই যে অস্পষ্টভাবে উচ্চারণ করা, এর মাধ্যমে কিন্তু কিছু বাদ গেল ধ্বনি, অথবা কিছু যোগ হলো ধ্বনি, বা কিছু চেঞ্জ হয়ে গেল ধ্বনি, তাই না? এই চেঞ্জ হয়ে যাওয়াটাকে, বাদ হয়ে যাওয়াটাকে বা যোগ হয়ে যাওয়া, এটাকেই বলছে ধ্বনির পরিবর্তন। তো ধ্বনি পরিবর্তন কেন কারণ হয়? তো এর অনেকগুলো কারণ আছে। ভৌগোলিক কারণ হতে পারে, সামাজিক কারণ হতে পারে, পারিপার্শ্বিক কারণ হতে পারে, আর অনেকগুলো কারণ হতে পারে। আমি যেমন ধরো বললাম পারিপার্শ্বিক কারণ। পারিপার্শ্বিক ঘটনা কি হলো বলো তো? বিষয়টা হচ্ছে কি, এমনটা হতে পারে যে তুমি কিছুদিনের জন্য বিহারে গেলে এবং হিন্দি ভাষাভাষী মানুষদের সংস্পর্শে থাকলে, এর ফলে তারপরে তুমি চলে আসলা, তুমি তোমার এলাকাতে চলে আসলা, কিন্তু ওই যে পরিবেশে তুমি থাকলা কিছুদিন, সেই পরিবেশের ভাষা সংস্কৃতি তুমি কিন্তু রপ্ত করতে শুরু করে দিয়েছো নিজেরই অজান্তে। হতে পারে যে এমন কোনো শব্দ যেটা তুমি উচ্চারণ অন্যভাবে করতা, কিন্তু সেটা তুমি তোমার এলাকাতে এসে বুঝতেলা যে তোমার সেই উচ্চারণটা আপনাভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে কখন। তো ওই শব্দের যে পরিবর্তন হলো, সেটা হচ্ছে কিন্তু শব্দের পরিবর্তন আর শব্দের মধ্যে কোনো ধ্বনির পরিবর্তন, এটাকে বলে পারিপার্শ্বিক পরিবর্তন। আবার অন্যভাবে হতে পারে সামাজিক পরিবর্তন। যেমন ধরো কোনো দাঙ্গা লাগলো কোনো দেশে, তো সেই দেশ থেকে পালিয়ে অনেক মানুষরা আমাদের দেশে ধরো ঢুকে গেল। এবার এক ধরনের মানুষ আমরা ছিলাম, আমাদের শব্দের উচ্চারণ ছিল একরকম, ওদের আবার শব্দের উচ্চারণ ছিল আলাদা। এবার দুটো মিক্সচার হয়ে গেল। মিক্সচারের ফলে না আমাদেরটা থাকলো না ওদেরটা থাকলো, দুটোই যে মিক্সচার হয়ে গেল, এই মিক্সচার থেকে তৈরি হচ্ছে কিন্তু একটা অদ্ভুত শব্দ বা অন্য শব্দ, যার টিউনিংটা চেঞ্জ হয়ে গেল বা কোনো ধ্বনি পরিবর্তন হয়ে গেল। তো এটাকে সামাজিক কারণও বলা যায়, সামাজিক কারণেই ধ্বনি পরিবর্তন হয়। আচ্ছা, আর কি হতে পারে? ধরো বাকযন্ত্রের ত্রুটি। বাকযন্ত্র কাকে বলে? আগেই বলেছি, বাকযন্ত্র 5টা আছে, কথা বলার যন্ত্র 5টা আছে। কণ্ঠ, যদি কারো কণ্ঠে খারাপ কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে কিন্তু সে ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারবে না। ধরো আমি বললাম যে অনেক মানুষকে দেখবা, কেউ বলে জিভটা মোটা আছে, জিভটা পাতলা আছে, কথা বলতে পারছি না। কেউ যে ঠোঁটে একটু ঘা হয়েছে, কিছু হয়েছে, আমি কথা বলতে পারছি না। কেউ বলে দাঁতটা পড়ে গেছে, দাঁত ব্যথা করছে, কথা বলতে পারছি না। ওর উচ্চারণটা দেখবা, ওর উচ্চারণটা সঠিকভাবে উচ্চারণ হয় না, যে কোনো শব্দের উচ্চারণ প্রবলেম হয়। আবার বৃদ্ধাদিকে দেখবা যে তারা যখন কথা বলবে না, তো দাঁত যেহেতু পড়ে যায় তাদের, তো তাদের কথাগুলো সব বেরিয়ে যায়, মানে বাতাসটা বেরিয়ে যায়, কথাটা সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। যেমন কোনো তোতলা মানুষ যদি কথা বলে, যে তোমাকে বলছে যে তোমার নাম কি, তো ও তোমারটা উচ্চারণ করতে কথা তোমার নাম কি এইভাবে করে সে বলছে, মানে পুরো এক্সপ্রেশন দিয়ে বলার চেষ্টা করছে। কেন? কারণ ওর বলতে অসুবিধা হচ্ছে, ওই এইভাবে উচ্চারণ করছে। অর্থাৎ তোমারটা বলতে গিয়ে ত আসছে না, ওর দেরিতে আসছে। এই যে প্রবলেমটা, এটাকে বলছে বাকযন্ত্রের ত্রুটি। এর ফলে কি হলো? অনেকগুলো ত ত ত ত যুক্ত হয়ে যাচ্ছে। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা হচ্ছে বাকযন্ত্রের ত্রুটি। আরেকটা বলেই, যেমন ধরো বাকযন্ত্রের যদি প্রবলেম থাকে, অনেকে দুধকে বলে দুধ বলতে পারছে না, সে দুধ বলছে। আবার ধরো তার কাছে দটা ধ হয়ে যাচ্ছে, কারণ সে দটা ড হয়ে যায়। ধরো তোমাকে বলা হলো যে দটা ড উচ্চারণ করবা, এইরকম একটা বাক্য তোমাকে বললাম। আমি কি বললাম? আমি বললাম দিন দুনিয়ার হাল বদলে গেছে। তাহলে কি বলতে হবে? দিন দুনিয়ার হাল বদলে গেছে। এই যে উচ্চারণটা, এই উচ্চারণটা কেন হলো? বাকযন্ত্রের ত্রুটির কারণ হলো। বাকযন্ত্রের ত্রুটি মানে কোথাও তো প্রবলেম আছে তোমার কথার, মানে বাকযন্ত্রের মধ্যে কোথাও ত্রুটি থেকে গেছে, তার জন্য তোমার এইভাবে উচ্চারণ হচ্ছে, ধ্বনির পরিবর্তন হচ্ছে হলো। আচ্ছা, নেক্সট কি হলো? আরেকটা শ্রবণ যন্ত্রের ত্রুটি। শ্রবণ মানে শোনা, শোনার যন্ত্র মানে কান, কানের কোনো ত্রুটি থাকলে এমনটা হতে পারে। যেমন ধরো এটার উচ্চারণ কি? ZAR, অ্যাকচুয়ালি এটার উচ্চারণ হচ্ছে তসার, ত দন্তস্বয় আকার রতসার, কিন্তু এটা উচ্চারণ করতে আমাদের অসুবিধা হয়। কেউ বলে তসার, তো আমি শুনলাম যে জার, তাই থেকে সেখান থেকে শুরু হয়ে গেল জার, বর্গী জয় আকার জার। এই যে উচ্চারণের সমস্যা হচ্ছে এখন আমার, মানে আমি আসলটা জানলামই না, এটা করে দিলাম। তো এটা কেন হলো? আমাদের শ্রবণ যন্ত্রের ত্রুটির কারণে হলো। শ্রবণ যন্ত্রের ত্রুটি হলো, শ্রবণ যন্ত্রের ত্রুটি গেল কথা। আচ্ছা, এবার আরও একটা প্রবলেম হয়। কি হয়? যে ধরো কোনো মানুষ সাধারণত কি হয়, একটু দ্রুত কথা বলতে, আমার এটা মাঝে মাঝে হয়। এই কী হয় যে খুব তাড়াহুড়ো করে কথা বলতে গিয়ে একটা প্রবলেমস হয়ে যায়। কোথাও কোথাও শব্দতে একটু বেশি ভারী চাপ পড়ে যায়, বা কোনো শব্দের মধ্যে কোনো ধ্বনির হয়তো উচ্চারণটা সঠিকভাবে হয় না। যেমন ধরো আমি বললাম যে কি যাচ্ছে তাই তুমি কাজ করে যাচ্ছ, ঠিক আছে? বা আমি বললাম, ধমক দিয়ে বললাম যাচ্ছে তাই করো, মানে যা ইচ্ছে তাই করো। আমি তাড়াহুড়া করে বললাম যাচ্ছে তাই করো, ঠিক আছে? তো যা ইচ্ছে তাই করো না বলে আমি বললাম যাচ্ছে তাই করো।
এই যে তাড়াহুড়ো করতে গিয়ে জোর করে দিলাম, জোর করে কমিয়ে দিলাম, বাড়িয়ে দিলাম, উচ্চারণটা খারাপ হয়ে গেল, এটা দ্রুত উচ্চারণের কারণে হলো। দ্রুত উচ্চারণ ঘটিত উচ্চারণ ঘটিত ত্রুটি, এটাও এক ধরনের ভুল ত্রুটি হলো। আরেকটা প্রবলেম হয়, এটা সম্ভবত আমাদের বাঙালিদের মধ্যে একটু বেশি হয় বা অনেকের মধ্যে হতে পারে। যেমন ধরো কোনো একটা ইংরেজি শব্দ বা যে কোনো অন্য ভাষার শব্দ বা অন্য একটু ভারী শব্দ শুনলাম, এবার শুনে আমি সেটাকে মনে রাখতে পারছি না। এবার কী বলো, আমি আমার মতো করে সহজ সাবলীল বা আমি আমার জীবনে যে সমস্ত শব্দ ইউজ করি সেখান থেকে বানিয়ে গুছিয়ে একটা শব্দ বানিয়ে নিলাম। যেমন ধরো একটা শব্দ ছিল হসপিটাল, হসপিটাল। এখন আমি সেটাকে আমরা বাঙালি আমরা উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে, আমরা দেখছি হসপিটাল, এই আবার কেমন কথা, হস বলে তো কিছু আমরা শুনিনি, আমরা শুনেছি একটা পাখির নাম হচ্ছে হাঁস, তো আমরা কি করলাম সেখান থেকে বলে দিলাম হাঁস। আর পিটাল না বলে আমরা খুব মানে অভ্যস্ত এগুলো বিষয়ে যে স্বর্গ মর্ত পাতাল, তো পিটাল বলে তো কোনো শব্দ নয়, পাতাল আছে, তো আমি কি করলাম পাতাল লিখে দিলাম। এই যে নিজের ইচ্ছা মতো একটা শব্দ বানিয়ে নেওয়া, ছিল হসপিটাল হয়ে গেল হাসপাতাল। এইটাকে কি বলবো, এটাকে বলবো লোকনিরুক্তি, এটাকে বলা হবে লোকনিরুক্তি, মানে লোকের মুখে মুখে এটা আপনি চেঞ্জ হয়ে গেছে, লোকনিরুক্তি। ক্লিয়ার আছে? এইসব আরও অনেক কারণ আছে, আমি আর গেলাম না সে বিষয়ে। এগুলো হচ্ছে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন কারণ। আমাদের যে প্রধান কাজটা সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের রীতিগুলো, মানে কি দেখো আমরা এতগুলো তো বললাম কারণ, কিন্তু কোন কোন পদ্ধতিতে এই ধ্বনির পরিবর্তন ঘটে সেইটা হচ্ছে আসল কাজ, ধ্বনি পরিবর্তনের রীতি। এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ পার্ট এবং অধিকাংশ ছেলেমেয়ের এখানে একটু সমস্যা হয়। ধ্বনি পরিবর্তনের ধারা বা নিয়ম বা পদ্ধতি যা বলুক ব্যাপারটা একই কিন্তু, ঠিক আছে? হলো ধ্বনি পরিবর্তনের মোট 4টা প্রসেস আছে। কটা আছে? 4টা প্রসেস আছে। এক নাম্বারটা হচ্ছে ধ্বনি আগম, দ্বিতীয়টা হচ্ছে ধ্বনি লোপ, বুঝিয়ে দিচ্ছি পুরোটা পার্ট বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। 3 নাম্বারটা হচ্ছে ধ্বনির রূপান্তর, 4 নাম্বারটা হচ্ছে ধ্বনির স্থানান্তর। তাহলে কি কি পার্ট? ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনির রূপান্তর, ধ্বনির স্থানান্তর। ঘটনাটা বুঝবা। এই ধরো আমি কোনো একটা শব্দ বলছি তোমাকে, এখন আমি বললাম দেশ, ভালো করে দেখো, আমি বললাম দেশ, এটা তো অ্যাকচুয়াল শব্দ। ধরো একজন মানুষ আমার সাথে কথা বলতে গিয়ে, আবার গোড়া থেকে করছি আমি, হ্যাঁ, ধরো আমি একটা শব্দ বললাম, সেটা হচ্ছে দেশি। ওকে, দেশি শব্দ বললাম। প্রশ্ন হলো, তোমার প্রশ্নপত্রে থাকবে দেশি শব্দ আর বলবে বলো ধ্বনি পরিবর্তনের কোন নিয়মটা কাজ করেছে। তোমার প্রশ্নপত্র থেকে তুমি উত্তরপত্রে কি করবা, এই রকম উত্তরটা মানে যেটা প্রশ্ন দিয়েছে সেটা তুলে সমান চিহ্ন দিবা, হলো দেশি। এবার দেশি শব্দটা কোথা থেকে এসছে সেটা ভাবো। দেশি শব্দ এসছে দেশ থেকে, আগে ছিল দেশ, তারপরে এরকম গ্রেটার দেন দিবা, মানে তীর চিহ্নটা এদিকে, মানে যে শব্দটা তোমার প্রশ্ন দিয়েছে সেটা সাইডে লিখবা ডান দিকে। তাহলে দেশ থেকে এসেছে দেশি। ভালো করে খেয়াল করো তো, এখানে দ ছিল, একার ছিল আর তালব্য ছিল। এখানে কি হলো, দ আছে, একার আছে, তালব্য আছে এবং তারপরে একটা হ্রস্বইকার আছে। তো হ্রস্বইটাকে আমরা কি জানি, একটা স্বরধ্বনি, তাই না? তাহলে বলো তো এই উত্তরটাতে মানে যেটা প্রশ্ন আছে, ঠিক আছে, ওই প্রশ্নটাতে অ্যাকচুয়ালি কোথা থেকে কোন শব্দটা আসলো, এই কোন শব্দ থেকে এই শব্দটা এসেছে। দেশি শব্দটা এসেছে দেশ থেকে, তাহলে দেশ থেকে দেশি আসতে গিয়ে কিছু যোগ হয়েছে নাকি কিছু বিয়োগ হয়েছে সেটা দেখতে হবে। তুমি দেখতে পাচ্ছ একটা ই এসেছে মানে আগমন ঘটেছে, মানে যুক্ত হয়েছে, এই যে ধ্বনি আগম। যদি উল্টোটা থাকতো, তোমার প্রশ্ন দিল দেশ, তাহলে দেশ শব্দটা কোথা থেকে এসছে, তোমার যদি আসে তাহলে তুমি করবা দেশি থেকে আসলো দেশ। যদি এরকমটা হয় না, দেশি থেকে এসছে দেশ, তার মানে তোমার প্রশ্নে যেটা আছে সেটাই অ্যাকচুয়ালি তোমার আনসার, যে এই আনসারটা কোথা থেকে এসছে। দেশি থেকে দেশ এসছে মানে এখানে একটা ইকার ছিল, এখানে ইকারটা কমে গেছে, তাহলে ইকারটা কেটে গেল, অর্থাৎ লোপ পেয়ে গেল, হারিয়ে গেল, তাহলে ধ্বনির লোপ। ক্লিয়ার আছে এইটুকু কি? ধরো এক কথায় যদি শিখতে হয়, তুমি জানবা যে কোনো শব্দ উচ্চারণ করতে গিয়ে ধরো মূল শব্দ যেটা ছিল তার থেকে কিছু যোগ হয়েছে,
তো আগম মানে আগমন, কিছু হারিয়ে গেছে তো লোপ মানে ধ্বনির লোপ হয়ে গেল। যদি দেখো যে কোথাও একার ছিল হয়ে গেল আকার, কোথাও উকার ছিল হয়ে গেল ওকার। এইরকম যদি হয় তাহলে ধ্বনির রূপান্তর হলো, রূপটা পাল্টে গেল জাস্ট। স্থানান্তর কাকে বলে? ধরো এখানে ছিল একার আর এখানে ছিল হ্রস্বইকার, ঠিক আছে, এবার চেঞ্জ হয়ে গেল। আমি করলাম আগেরটাতে করলাম হ্রস্বই, পরেরটাতে করলাম একার, এটা হলো দিশে, ঠিক আছে। যদি কোনো দুটো ধ্বনি নিজেদের জায়গা চেঞ্জ করে সেটাকে বলা হয় স্থানান্তর। যদি রূপটাই পাল্টে যায়, একটা স্বরধ্বনি ছিল কি ব্যঞ্জন ধ্বনি ছিল, সেটা পুরো রূপটাই পাল্টে গেল, তাহলে হয়ে গেল ধ্বনির রূপান্তর। আবার যদি কিছু আসলো তাহলে আগমন, কিছু হারিয়ে গেল তাহলে লোপ। এটা হচ্ছে সহজভাবে এক কথায় পুরোটা কমপ্লিট হয়ে গেল একসাথে, ঠিক আছে। কিন্তু এবার আমরা ধীরে ধীরে টুকরো টুকরোভাবে দেখব। ধ্বনির আগম মানে আমরা জানি ধ্বনি দুই প্রকার, একটা স্বরধ্বনি একটা ব্যঞ্জন ধ্বনি। তাহলে এইখানে ধ্বনির আগমটাও আবার দুইটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে স্বরধ্বনি আগম, স্বরধ্বনি আগম, আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি আগম, ব্যঞ্জন ধ্বনি আগম। ক্লিয়ার? ঠিক সেম জিনিস এটাও, ধ্বনি লোপ। একটা হচ্ছে স্বরধ্বনি লোপ, আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি লোপ। আশা রাখছি বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না। আগম স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি আগম, লোপ স্বরধ্বনি লোপ ব্যঞ্জনধ্বনি লোপ। ক্লিয়ার আছে? এই দুটোকে আগে আমরা কমপ্লিট করি। দেখো যখন কোনো স্বরধ্বনি আসবে আমরা বলবো স্বরধ্বনির আগম। কিন্তু শব্দ কিন্তু দুটো অক্ষরেরও থাকতে পারে, তিনটা অক্ষর থাকতে পারে, চারটা অক্ষর, পাঁচটা অক্ষর, ছটা অক্ষর, যত অক্ষরে থাক, ও নিয়ে টেনশন নাই। কোনো একটা শব্দ যখন অনেকগুলো অক্ষরের মধ্যে থাকে তোমাকে দেখতে হবে যে স্বরধ্বনি যে আসলো ও সামনের দিকে আসলো, মাঝের কোনোটাতে চলে আসলো নাকি লাস্টেরটাতে আসলো। সামনেরটাতে আসলে হবে আদি, মাঝে আসলে মধ্য, লাস্টে আসলে অন্ত। ক্লিয়ার? যেমন স্বরধ্বনি আগম তিন প্রকার, আদি স্বরাগম, আদি স্বরধ্বনি আগম, শব্দের আদিতে আসলো, একদম প্রথমে আসলো আদি স্বরাগম, আবার মধ্য স্বরাগম, আবার অন্ত স্বরাগম। সেম জিনিস ব্যঞ্জনধ্বনি আগমনে হবে, কি হবে? আদি ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম, আবার অন্ত ব্যঞ্জনাগম। সেম স্বরধ্বনি লোপে হবে আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। আবার এখানেও হবে ব্যঞ্জনধ্বনি লোপে আদি ব্যঞ্জন লোপ, মধ্য ব্যঞ্জন লোপ এবং অন্ত ব্যঞ্জন লোপ। তাহলে আমি একটা সেন্টার বানাচ্ছি, একটারই সেন্টার বানাচ্ছি। কেমন? ধরো এইখানে আমি লিখলাম আদি স্বর লোপ, সরি এটা স্বরাগম হবে, স্বরাগম, আদি স্বরাগম। এই আদি স্বরাগমের একটা উদাহরণ দিয়ে প্র্যাকটিস করানো যাক। দেখো তোমার প্রশ্ন দেবে স্কুল, কেমন? তোমার প্রশ্ন কি দিবে? দিবে স্কুল। তাহলে স্কুল শব্দটা কোথা থেকে এসছে? স্কুল থেকে। এই যে স্কুল গ্রেটার দেন স্কুল, একটা হ্রস্বই সামনের দিকে চলে আসলো। তাহলে দেখো শব্দটার সামনে আসলো না, তাই তোমাকে লিখতে হবে স্কুল গ্রেটার দেন স্কুল, ব্রাকেটে লিখতে হবে আদি স্বরাগম। বোঝা গেল বিষয়টা? সেকেন্ড ফর্ম কি? মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। এবার মধ্য স্বরাগমের একটা উদাহরণ দিই। মধ্য স্বরাগম হচ্ছে যেমন ধরো মুক্তা, মুক্তা শব্দ থেকে আসছে মুকুতা, মুকুতা। তুমি এখন বলবা কি ব্যাপার, এখানে মাঝখানে স্বরাগম কি করে আসলো? ভালো করে খেয়াল করো, মুক্তা সমান সমান কি কি আসছে? মুক্তা এখানে লিখলাম আর এখানে লিখলাম মুকুতা। খেয়াল করো, ম ছিল হ্রস্বও ছিল, ম ছিল হ্রস্ব, তাহলে এটা কমপ্লিট হলো। লাস্টে ত আছে আকার আছে, ত আছে আকার আছে, কমপ্লিট আছে। কিন্তু এখানে একটা ক ছিল, কটাকে আমরা পুরোপুরি উচ্চারণ করছিলাম না, আমরা বলছিলাম না ক, আমরা বলিনি মুকতা, এইভাবে বলিনি, আমরা বলছি মুক্তা। কটা পুরোপুরি উচ্চারণ হয়নি, কিন্তু এখানে তুমি উচ্চারণ করো, দেখো কয়ের সাথে একটা কিছু যোগ হলো, মুক্তা ছিল এখন হলো মুকুতা, মাঝখানে একটা উ আসলো, মাঝখানে একটা হ্রস্বকার এসছে, তো হ্রস্বটা হচ্ছে স্বরধ্বনি, মাঝে এসছে তাই মধ্য স্বরাগম, এখানে লিখতে হবে মধ্য স্বরাগম। নেক্সট পার্ট হচ্ছে অন্ত স্বরাগম, অন্ত বানানে সাবধান, ভুল দিয়ে দেবে না হলে টিচার। অদন্তনতা জফলা, অন্ত স্বরাগম, অন্ত স্বরাগম। অন্ত স্বরাগমের একটা যদি উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে বেঞ্চ। দেখো শব্দটা হচ্ছে বেঞ্চ, বয়ে একার ইয় চ, বেঞ্চ, কিন্তু অনেকে বলে বেঞ্চি, বেঞ্চি বয়ে একার
ইয় চয়ে হ্রস্বই। তুমি এখন বলবা কই এটা অন্ত স্বরাগম হলো, অন্ত মানে শেষে কই আসলো, হ্রস্বইকারটা তো মাঝখানে আছে। দেখো ভালো করে বাচ্চারাও এটা বলতে পারবে যে হ্রস্বইকারটা মাঝে নাই, লাস্টে আছে। বেঞ্চি বানান কি বলি, বয়ে একার ইয় চয়ে হ্রস্বই, লাস্টে উচ্চারণ করলাম, লাস্টের ধ্বনি হচ্ছে হ্রস্বই। হ্রস্বইটা আমরা এখানে ব্যবহার করছি কিন্তু আসলে এখানে উচ্চারণটা আছে। তাহলে কি হলো, অন্ত স্বরাগম। এই হচ্ছে তোমাদের আদি স্বরাগম, মধ্য স্বরাগম আর অন্ত স্বরাগম। এবার আমি কি করব, ব্যঞ্জনাগমের শুধু একটা করে উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। যেমন ধরো সেম ক্ষেত্রে আদি ব্যঞ্জনাগমে একটা উদাহরণ যদি দেওয়া যায়, এইভাবে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আদি ব্যঞ্জনাগমের যদি একটা উদাহরণ দিই, এইরকম বলা যাবে, ছিল কি তোমার কথা হচ্ছে রূপকথা। রূপকথা একটা শব্দ কোথা থেকে এসছে, এসেছে উপকথা থেকে। উপকথা গ্রেটার দেন রূপকথা, রূপকথা। ভালো করে খেয়াল করো, থয় আকার আছে, ক আছে, ক আছে, প আছে, প আছে, হ্রস্ব উ ছিল, এখানেও দীর্ঘ উ আছে, মানে ব্যাপারটা একই, উ ছিল উ আছে। মাঝখানে কি হলো, শুরুতেই চলে আসলো একটা র, আর র কিন্তু ব্যঞ্জন ধ্বনি। তাহলে কি হলো, ব্যঞ্জন ধ্বনি আদিতে চলে আসলো, তাহলে এটা কি লিখতে হবে, এখানে ব্র্যাকেটে লিখতে হবে আদি ব্যঞ্জনাগম, আদি ব্যঞ্জনাগম। হয়ে গেল, এইটাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল কাজ, ঠিক আছে। এবার ধরো তুমি ব্যঞ্জন ধ্বনির আগমনটাকে দেখাচ্ছ মধ্য ব্যঞ্জনাগম দিয়ে। মধ্য ব্যঞ্জনাগমের কি, ধরো একটা শব্দ আছে, একটা শব্দ ছিল বানর, কেমন, বানর, বানর থেকে এসেছে বান্দর। ভালো করে খেয়াল করো, বানর, মাঝখানে একটা দ অকারণ চলে আসলো, তো দটা কি ব্যঞ্জন ধ্বনি, তাহলে এটা মধ্যে এসছে, তাই মধ্য ব্যঞ্জনাগম। নেক্সট কি, নেক্সট আরেকটা দিলাম, ছিল গিয়ে নানা। নানা বলে না, নানা ভাষা, নানা মত, নানা রঙের কাজ, ইত্যাদি ইত্যাদি। আর অনেকে বলে না যে নানা রকম মানুষ দেখলাম, কিন্তু অনেকে নানা না বলে অনেকে বলে নানান, নানান ধরনের ফুল দেখলাম। তো এই যে লাস্টে দেখো একটা দন্তন, দন্তনটা কি একটা ব্যঞ্জন ধ্বনি, তাহলে অন্ত ব্যঞ্জনাগম। ক্লিয়ার আছে। এবার ধরো স্বরলোপ, সেম জিনিস, একদম সেম জিনিস। আদি ও স্বরলোপের কথা বলবো, মধ্য স্বরলোপের কথা বলবো, আর অন্ত স্বরলোপ, ঠিক ব্যঞ্জন ধ্বনিরও ক্ষেত্রে বলবো। তাহলে স্বরলোপের ক্ষেত্রে বলি, দেখো ছিল একটা শব্দ অতসী, অতসী, তার থেকে আমরা বলি তিসি, তিসি। এটা কি হলো, দেখো সি সি আছেই, এবার এখানে হ্রস্বই ত ছিল, তো অতসী, তটা থেকে গেছে, হ্রস্বইটার বাদ দিয়ে ওখানে চলে এসছে একটা সামনের দিকে পুরো অক্ষর চলে এসছে অ। তো এই যে অ ছিল, দেখো একটা অ ছিল, কিন্তু আমরা কি করলাম, অটাকে বাদ দিয়ে দিলাম, লিখলাম কি শুধু তিসি। তাহলে এখানে কি হলো, অটা চলে গেল, ওটা চলে গেল, তাই জন্য এখানে লিখতে হবে স্বরলোপ। কি স্বরলোপ, আদি, ঠিক আছে, আদি স্বরলোপ। ক্লিয়ার আছে। আর আমি বাকিগুলো লিখছি না, এবার উদাহরণ দিচ্ছি, শুধু মধ্য স্বরলোপের একটা উদাহরণ দিচ্ছি। সেটা কি বলছে, কলিকাতা ছিল, কথাটা কলিকাতা হয়ে গেল কলকাতা। দেখো মাঝখানে একটা হ্রস্বইকার ছিল, এখন আর হ্রস্বইকারটা নাই, তাহলে কি হলো, এটা হয়ে গেল মধ্য স্বরলোপ, মধ্য স্বরলোপ হলো। এবার নেক্সট আরেকটা দিলাম, ধরো রাশি, রাশি, রাশি শব্দ থেকে অনেকে বলে রাস, রাশি শব্দ থেকে আসছে রাস, তাহলে একটা লাস্টের দিকে হ্রস্বই ছিল, সেটা উঠে গেল, তাহলে কি হবে অন্ত, অন্তটা কি ব্যঞ্জনা, স্বরলোপ হলো। এবার ব্যঞ্জন লোপের ক্ষেত্রেও আছে, ব্যঞ্জন লোপের ক্ষেত্রেও হবে একই কথা। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, ট্রেন, শব্দটা হচ্ছে ট্রেন, কিন্তু অনেকে উচ্চারণ করে টেন, টয় একার দন্তন টেন, তাহলে এটা কি হলো, সামনের দিকে একার, সামনের অক্ষর থেকে একারটা চলে গেল, তার সামনে এই যে ট্রেন ছিল, দেখো টয় একার দন্তন দন্তন সব আছে, এখানে রফলা, রফলাটা আসছে র থেকে, রফলা আসলে কিন্তু র একটা ব্যঞ্জন ধ্বনি, তো ব্যঞ্জন ধ্বনিটা প্রথম অক্ষরের সাথে ছিল, এখানে নাই, তাহলে কি হবে আদি ব্যঞ্জন লোপ হলো। দ্বিতীয়টা কি আরবার দিচ্ছি, মধ্য ব্যঞ্জন লোপের কথা হচ্ছে ফাল্গুন, একটা শব্দ আছে ফাল্গুন, আমরা কি করছি ফাগুন, তাহলে মাঝখান থেকে দেখো একটা ল, এই যে লটা ছিল ফাল্গুনের ল, এই লটা হারিয়ে গেল, তাহলে মাঝখান থেকে গেল, তাহলে মধ্য ব্যঞ্জন লোপ। 3 নম্বর আরেকটা পার্ট দিচ্ছি, সেটা হচ্ছে নাহি, আমরা বলি অনেকে নাহি, আমার মন নাহি মানিতেছে, এই যে কথাটা নাহি মানে নাই, কিন্তু নাহি না বলে আমরা বলছি নাই, দন্তনয় আকার হ্রস্বই। ভালো করে খেয়াল করো, দন্তনয় আকার থাকলো, হয়ে হ্রস্বই ছিল, আমরা শুধু হ্রস্বই লিখলাম, হটায় উড়িয়ে দিলাম, এই যে হ চলে গেল, এই হ চলে যাওয়ার কারণে এটাকে বলা হচ্ছে গিয়ে ব্যঞ্জন ধ্বনি লোপ, মানে শেষ থেকে হটা গেল শেষ অক্ষর থেকে, তাই জন্য অন্ত ব্যঞ্জন লোপ। এই গেল স্বরধ্বনি আগম, ব্যঞ্জন ধ্বনি আগম, স্বরধ্বনি লোপ,
ব্যঞ্জনধ্বনি লোপ, এইগুলো হচ্ছে গিয়ে আদি মধ্য অন্ত দিয়ে এই প্রত্যেকটা পার্ট কিন্তু গেল। ঠিক আছে, এইবার আমরা যাব ধ্বনির রূপান্তরে। এটা মিশিয়ে দিচ্ছি, তোমরা কেউ স্ক্রিনশট করবা করে নাও, পরে থেকে আবার প্র্যাকটিস করতে পারবা তোমরা। এবার আমরা ধ্বনির রূপান্তর পড়ব, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, ধ্বনির রূপান্তর। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি ক খ গ ঘগুলো কীভাবে লিখেছিলাম, ক খ গ ঘ, আবার বলে দিচ্ছি সবগুলো তো হসন্ত হবে, চ ছ বর্গীয় জ ঝ, আবার ট ঠ ড ঢ ত থ দ ধ প ফ ব ভ। বলো তো এখানকার অল্প প্রাণ ধ্বনি কোনটা আছে? ক হচ্ছে অল্প প্রাণ আর গ হচ্ছে অল্প প্রাণ, আর এটা খ হচ্ছে মহাপ্রাণ, ঘ হচ্ছে মহাপ্রাণ। যদি কখনো দেখো কোনো শব্দ উচ্চারণ করতে গিয়ে কী হচ্ছে, যে শব্দটা ছিল অল্প প্রাণে, আচমকা উচ্চারণ করতে গিয়ে কোনো একটা ধ্বনি পরিবর্তন হলো আর অল্প প্রাণ ধ্বনিটা হয়ে গেল মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হলো, মানে ক উচ্চারণ করতে গিয়ে খ উচ্চারণ করে দিয়েছে, তাহলে মহাপ্রাণের দিকে গেল, তখন বলা হবে মহাপ্রাণী ভবন। ধ্বনি রূপান্তরের একটা পার্ট হচ্ছে মহাপ্রাণী ভবন, মহাপ্রাণী ভবন মানে অল্প প্রাণ থেকে মহাপ্রাণে উচ্চারণ। যেমন ধরো উদাহরণ একটা দিয়ে দিচ্ছি আমি, কোনো অসুবিধা নেই। অনেকে বলে দুধ, দুধ শব্দটাকে অনেকে উচ্চারণ করে দুধ, দয় হ্রস্ব দ। দেখো ধ কোথায় আছে? ধ আছে কি, এটা কিসে আছে? এটা সরি, এটা অল্প প্রাণী দিয়ে দিলাম, মহাপ্রাণী ভবন আগে করছি তাই না। মহাপ্রাণী ভবনের উদাহরণটা দিতে হবে বিবাহ। দেখো শব্দটা হচ্ছে বিবাহ, বিবাহ, বটা কি আছে? অল্প প্রাণ আছে, ঠিক আছে। অনেকে উচ্চারণ করছে বিবাহ, বিবাহ। এই যে বটা উচ্চারণ হলো ভ, এই যে বটা উচ্চারণ হলো ভ, অর্থাৎ অল্প প্রাণটা হয়ে গেল মহাপ্রাণ, তাই এটাকে বলা হয় মহাপ্রাণী ভবন। উল্টোটা হয় আবার অল্প প্রাণী ভবন, অল্প প্রাণী ভবন। এই প্রাণ মানে কি? কোনো প্রাণ জীব না, প্রাণ মানে হচ্ছে শ্বাসবায়ু, ঠিক আছে, কম শ্বাসবায়ু লাগছে, অল্প প্রাণী ভবন। সেম উল্টো জিনিসটা ঘটতে পারে, এবার হয়তো ছিল গিয়ে মহাপ্রাণী ভবনের অক্ষর আর সেটা অল্প প্রাণী হয়ে গেলো। যেমন এর আগেটা বললাম আর কি, দুধ, আসল কথাটা হচ্ছে দুধ, আমরা উচ্চারণ করছি দুধ, ঠিক আছে, দুধ, দুধটা হয়ে গেল দুধ। দেখো ধ কোথায় আছে? এখানে, হয়ে গেল দ এখানে, অর্থাৎ এটা ছিল মহাপ্রাণ, এটা ছিল অল্প প্রাণ। মহাপ্রাণ থেকে অল্প প্রাণে গেলে সেটাকে বলা হয় অল্প প্রাণী ভবন, গেল কথা। এবার আমরা এটাকে, এই সেটটাকে ধরেছিলাম অঘোষী ভবন, আর এই সেটটাকে ধরেছিলাম ঘোষ ধ্বনি। এটা হচ্ছে ঘোষ ধ্বনি, এটা হচ্ছে অঘোষ ধ্বনি, তাই না, অঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনিতে কিছু ছিল আর সেটা যদি চেঞ্জ হয়ে অঘোষে যায় তাহলে অঘোষী ভবন, আর অঘোষ ধ্বনি যদি ঘোষ ধ্বনিতে রূপান্তরিত হয় তাহলে সেটা হয়ে গেল ঘোষী ভবন। তাহলে আগে আমরা ঘোষী ভবন পয়েন্ট করি, ঘোষী ভবন হলো। আচ্ছা, ঘোষী ভবনের একটা উদাহরণ দিচ্ছি, কাক। অনেকে বলে কাক, কয়াকার গ, কাক, ইস কাকটা উড়ছে না, উড়ে যাচ্ছে না, তাহলে কাকটা হয়ে গেল গ, তো কটা হয়ে গেল গ, এরকম টটা হয়ে যেতে পারে ড, এইরকম। যদি অঘোষ থেকে ঘোষ হয়ে যায় তাহলে ঘোষী ভবন, উল্টোটা হতে পারে অঘোষী ভবন, অঘোষী ভবন। যেমন উদাহরণ যদি দেওয়া যায় অঘোষী ভবন, আমরা বলি ছাদ, ছয় আকার দ, ছাদ। অনেকে বলে ছাদ, ছয় আকার তো ছাদ। দেখো দ ছিল কি? অঘোষ হয়ে গেল ত, ঘোষ হয়ে গেল, সরি ঘোষ ছিল অঘোষ হয়ে গেল, তাহলে অঘোষী ভবনের উদাহরণ হয়ে গেল। এবার কি হয় যে আমরা নিশ্চয় ওই যে মনে আছে তোমাদের একটা সেট ছিল উ, তারপরে ইয়, তারপরে মূর্ধন্য, তারপরে দন্তন্য, তারপরে ম ছিল না, এগুলোকে আমরা বলতাম নাসিক্য ধ্বনি, নাসিক্য, মনে পড়ছে? নাসিক্য ব্যঞ্জন। যদি নাসিক্য ব্যঞ্জন কোনো শব্দের মধ্যে থাকে এবং সেটা উড়ে যায়, উড়ে যাওয়ার পরে একটা চন্দ্রবিন্দু চলে আসে সেখানে, মানে অনুনাসিক হয়ে যায়। অনুনাসিক মানে হচ্ছে, অনুনাসিক কাকে বলে? অনুনাসিক বলছে নাক আর মুখ দুই দিক দিয়ে যখন উচ্চারণ হয়। যেমন ধরো আমি বললাম এটাকে কি বলা হচ্ছে? অনুনাসিক বা নাসিক্যী ভবন বলা হয়। নাসিক্য ধ্বনি থেকে হচ্ছে নাসিক্যী ভবন, নাসিক্যী ভবন। নাসিক্যী ভবন জিনিসটা কি? ধরো চন্দ্র, চন্দ্র, চন্দ্র বানান দেখো চ মূর্ধন্যয় দয় রফলা, এই যে দন্তন্য বা মূর্ধন্য আছে, ঠিক আছে, একটা ন ছিল, নটা উঠে গিয়ে আমরা বলছি চাঁদ,
দেখো চন্দ্রবিন্দু দিয়ে দিলাম, একটা ন ছিল, নটা উঠে গিয়ে হয়ে গেল চন্দ্রবিন্দু। এই রকম যদি কখনো কোথাও দেখো যে কোনো একটা নাসিক্য ধ্বনি ছিল সেটা উঠে গেল, তার পরিবর্তে একটা চন্দ্রবিন্দু চাঁদ আসলো, তাহলে বুঝবা সেটা নাসিক্যী ভবন। কিন্তু মাঝে মাঝে এরকম হয় আমরা সাধারণ শব্দ যেখানে কোনো নাসিক্য ধ্বনি নাই তারপরেও আমরা চন্দ্রবিন্দু চাঁদ লাগিয়ে দিই, সেটাকে বলা হবে শত নাসিক্যী ভবন। যেমন ধরো আমরা উচ্চারণ করি মাঝে মাঝে কি বলতো, বলি ঝাঁটা, ঝাঁটা শব্দটা না বলে আমরা বলি ঝাঁটা, নাকের ভরে উচ্চারণ করে, ঝাঁটা ছিল ঝাঁটা, আমরা বলি ঝাঁটা। এই যে নাক আর মুখ দুই দিক থেকে বায়ু, শ্বাসবায়ু বের হচ্ছে, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে শত নাসিক্যী ভবন। দন্তস্বই বফলা তয়কার, শত নাসিক্যী ভবন, শত নাসিক্যী ভবন। ক্লিয়ার আছে নিশ্চয়ই? কোথাও অসুবিধা আছে বলে মনে হচ্ছে না? এবার কি হয়, মাঝে মাঝে কখনো কখনো দেখবা কোনো শব্দ থেকে হ আউট হয়ে যায়, হ, সেটাকে বলা হয় হকার লোপ, হকার লোপ। যেমন ধরো এর আগেও করালাম আমি এটা, আমরা বলতাম দহি, এখন বলি দই, তার মানে কি হটা উড়ে গেল, এই হটা উড়ে যাওয়াটাকে বলা হয় আবার আলাদাভাবে হকার লোপ। আবার কি হয়, সমাক্ষর লোপ হয়। সমাক্ষর লোপ জিনিসটা কি, সমান অক্ষর যদি হারিয়ে যায়, যেমন ধরো আমরা বলি বড় দিদি, আমরা অনেকে বলি বর্দি, বর্দি, দেখো দুটো দি দি ছিল, সমান অক্ষর ছিল, একটা অক্ষর হারিয়ে গেল, এটাকে বলছে সমান অক্ষর লোপ, মানে সমাক্ষর লোপ হয়ে গেল কথা। এই হচ্ছে কি সমাক্ষর লোপের পার্ট গেল। এইবার এর থেকেও গুরুত্বপূর্ণ পার্টগুলো এবার আলোচনা করব। আর কি কি আছে দেখো, যদি কখনো দেখো যে কোনো স্বরধ্বনির কারণে কোনো স্বরধ্বনি পাল্টে যাচ্ছে, বা কোনো ব্যঞ্জনধ্বনির কারণে কোনো ব্যঞ্জনধ্বনি পাল্টে যাচ্ছে, এর ক্ষেত্রে বলে রাখি ধ্বনির আগমন যখন ঘটেছিল না, তো একটা মধ্য স্বরধ্বনির আগমন ঘটেছিল, মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের আরেকটা নাম হচ্ছে স্বরভক্তি, সেটা সেট করে নাও, ভুলে গেছিলাম, বা বিপ্রকর্ষ, স্বরভক্তি বিপ্রকর্ষ একেই বলে, ঠিক আছে? মধ্য স্বরাগমটাকেই স্বরভক্তি বিপ্রকর্ষ বলে, হলো। এটা অ্যাড করে দেবা তোমাদের আগের নোটসে। এবার আমি আসি ধ্বনি রূপান্তরের আরেকটা পার্ট, সেটাকে বলা হয় স্বরসঙ্গতি। এখানে লিখে রাখছি আগে, স্বরসঙ্গতি। আরেকটা হয় ব্যঞ্জন সঙ্গতি, ব্যঞ্জন সঙ্গতি। এই স্বরসঙ্গতি ব্যঞ্জন সঙ্গতিটা কি, কোনো শব্দের মধ্যে কোনো স্বরধ্বনির কারণে অন্য কোনো স্বরধ্বনি যদি চেঞ্জ হয়ে যায়, বা কোনো ব্যঞ্জনধ্বনির কারণে অন্য কোনো ব্যঞ্জনধ্বনি যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটাকে বলবে হয় স্বরসঙ্গতি, না ব্যঞ্জন সঙ্গতি। এক্সাম্পল দিয়ে দিচ্ছি এখনই, কোনো টেনশন নিবা না। যেমন ধরো বলা হলো দেশি, দেশি শব্দটা ছিল, হয়ে গেল দিসি, দিসি। দেখো প্রথমের একারটা ছিল, হয়ে গেল ইকার, পরে ইকার ছিল, ইকারটা থাকলো। এখানে প্রথম অক্ষরের মাথায় যেটা সাথে আছে সেটাকে আমরা ধরবো সবসময়, প্রথমের অক্ষরটার সাথে যেটা ধ্বনি থাকবে সেটাকে বলবো, বা প্রথমটাকে বলবো আমরা প্রগত, তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি, ঠিক আছে? আর পরেরটাকে বলবো আমরা পরাগত, পরাগত। তোমাদেরকে দেখতে হবে ধ্বনির মধ্যে কোনটা স্থির থাকছে আর কোনটা চেঞ্জ হচ্ছে। যেটা চেঞ্জ হচ্ছে ওকে আমরা একদম পাত্তা দেবো না, যেটা চেঞ্জ হচ্ছে না সেটাই হচ্ছে আসল জিনিস। যেমন ধরো আমরা বললাম দেশি, দেশি থেকে আসলো দিসি, দেখো তো কোনটা চেঞ্জ হলো, একারটা চেঞ্জ হয়ে ইকার হয়ে গেল, অর্থাৎ প্রথমটা চেঞ্জ হয়ে গেল, প্রথম মানে প্রগত পাল্টে গেল, তাহলে প্রগতকে আমরা গুরুত্ব দিব না, দিব কাকে, পরাগতকে, ঠিক আছে? তো পরাগত, এটাকে বলা হয় পরাগত স্বরসঙ্গতি। স্বরসঙ্গতির আবার তিনটা পার্ট আছে। যদি প্রথমটা স্থির থেকে যায় তাহলে প্রথমটার নাম দিয়েই হবে, অর্থাৎ প্রগত। আবার যদি পরেরটা স্থির থেকে যায় তাহলে বলা হবে পরাগত, আর যদি দুটোই চেঞ্জ হয়ে যায় পুরোপুরি তাহলে বলতে হবে অন্যান্য, ঠিক আছে? স্বরসঙ্গতি জিনিসটা কি আবারও বলি, স্বরসঙ্গতি হচ্ছে একটি স্বরধ্বনির প্রভাবে যদি অন্য স্বরধ্বনি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটাকে বলা হবে গিয়ে স্বরসঙ্গতি। যেমন ধরো এখানে দেশির একটা ছিল হ্রস্বই, তো আরেকটাকে হ্রস্বই করে দিল, এইটাই হচ্ছে স্বরসঙ্গতি। সেম জিনিস ব্যঞ্জন সঙ্গতির ক্ষেত্রেও, কোনো একটা ব্যঞ্জনধ্বনি ছিল, সেটা তার পার্শ্ববর্তী ব্যঞ্জনধ্বনিকে প্রভাবিত করলে নিজের মতোই করে দিল, তাহলে সেটাকে বলা হচ্ছে গিয়ে ব্যঞ্জন সঙ্গতি। যেমন ধরো ছিল গিয়ে গল্প, গ লয়ে প, তাহলে গল্পটা কি হচ্ছে, এখন হয়ে গেছে গপ্প, গ পয়ে প। তাহলে প্রথম ছিল ল, লকে আমরা বলবো প্রগত, তাই না? আর প ছিল পরে, পরেরটা হচ্ছে পরাগত। তো দেখো ল ঠিক আছে না প ঠিক আছে, দেখো পরেরটা ঠিক আছে, মানে পরাগতটা ঠিক আছে, আগেরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটাকে কি বলবো আমরা, ব্যঞ্জন সঙ্গতি। কেমন ব্যঞ্জন সঙ্গতি, পরাগত ব্যঞ্জন সঙ্গতি। ক্লিয়ার আছে? এবার ব্যঞ্জন সঙ্গতির আবার আরও অনেকগুলো নাম আছে। কি কি? একটা আছে সমীভবন,
আরেকটা হচ্ছে সমীকরণ, সমীভবন, সমীকরণ। এবার আমরা স্বরসঙ্গতির উদাহরণ দিব, একটা প্রগতর অধিকরণ দিব, একটা পরাগত দিব, একটা অন্যান্য। অন্যান্য কি, দুটোই পাল্টে যাবে, মানে এখানে একার হ্রস্বইকার আছে, এখানে হয়তো আকার হবে, ওকার হবে, যাই হোক সবটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এক্ষেত্রেও সেম একই রকম উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, মিথ্যা থেকে হচ্ছে মিথ্যে, ছিল মিথ্যা হয়ে গেল মিথ্যে, আগে আমরা প্রগত এখান থেকে দিই, ঠিক আছে, মিশিয়ে দিই এটা। প্রগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি, ক্লিয়ার আছে? প্রগত স্বরসঙ্গতি। এবার প্রগত স্বরসঙ্গতিটাকে আমরা কি করছি দেখো, এখান থেকে আমরা উদাহরণ লিখলাম একটা, মিথ্যা থেকে মিথ্যে, মিথ্যা, তার থেকে বললাম মিথ্যে, দেখো কিছুই না, আকারটা এখানে একার হয়ে গেল, হয়ে গেল। দেখো প্রথমে হ্রস্বইকার ছিল, পরেরটা আকার ছিল, তাহলে প্রথমটাকে প্রগত বলি আমরা, আর শেষেরটাকে বলি পরাগত। যেটা স্থির থাকবে সেটারই নাম দিয়ে হচ্ছে আমাদের স্বরসঙ্গতি, ঠিক আছে। স্থির আছে প্রথমটা, তাই প্রগত স্বরসঙ্গতি, এটা প্রগত স্বরসঙ্গতির উদাহরণ। উল্টোটাও হতে পারে, ঠিক আছে। উল্টোটা কি, উল্টোটা হচ্ছে দেশি থেকে দিশি, দেখো পরাগত। এবার পরেরটা কারেক্ট থাকবে, পরাগত স্বরসঙ্গতি। কি হচ্ছে, দেশি তার থেকে হলো দিশি, দেশি ছিল হয়ে গেল দিশি, দেখো পরেরটা স্থির আছে, হ্রস্বইকার লাস্টে ছিল ওটা স্থির আছে, আগেরটা চেঞ্জ হয়ে গেছে, পরেরটা স্থির থাকলে পরাগত, পরাগত স্বরসঙ্গতি। এবার যে দুটোই চেঞ্জ হয়ে যায়, যেমন ধরো এটাকে বলে অন্যান্য স্বরসঙ্গতি, অন্যান্য, অদন্তনে জফলা ওকার, দন্তনে জফলা স্বরসঙ্গতি। ছিল যোগ্য, অন্তস্থ জয় ওকার, গয় জফলা, দেখো যোগ্যতে অন্তস্থ জয়ের সাথে আছে কিন্তু ওকার, আর গয়ের সাথে আছে একটা ও, ঠিক আছে, এই দুটোই চেঞ্জ হয়ে যাবে, হয়ে গেল যুগ্গি। দেখো প্রথমে ওকার ছিল, হয়ে গেল হ্রস্ব উকার, ছিল ওকার, একটা ছোট ও ছিল, হয়ে গেল ইকার, ঠিক আছে, দুটো চেঞ্জ হয়ে গেল, তাই অন্যান্য স্বরসঙ্গতি। সেম জিনিস উল্টোটা হবে আবার ব্যঞ্জন সঙ্গতির ক্ষেত্রে। কীরকম, আবার আমরা করলাম প্রগত, প্রগত তুমি বলতে পারো ব্যঞ্জন সঙ্গতি, বলতে পারো সমীভবন, তুমি বলতে পারো সমীকরণ, আমি সমীভবন লিখলাম, প্রগত সমীভবন, ক্লিয়ার লিখলাম। এবার দেখো উদাহরণটা ছিল পদ্ম, প দয়ে ম, পদ্ম, হয়ে গেল পদ্ম, প দয়ে দ, দয়ে ম ছিল, হয়ে গেল দয়ে দ, তাহলে কোনটা স্থির থাকলো, সামনেরটা, প্রথমটা স্থির থাকলো, তাই জন্য প্রগত সমীভবন। নেক্সট দেখো গল্প, এটা হচ্ছে পরাগত, পরাগত সমীভবন, দেখো ছিল গল্প, হয়ে গেল গপ্প, কোনটা স্থির থাকলো, শেষেরটা, মানে পরাগতটা স্থির থাকলো, তাহলে পরাগত সমীভবন। নেক্সট যদি দুটোই চেঞ্জ হয়ে যায়, যেমন ছিল বৎসর, ঠিক আছে, যেমন ধরো বৎসর, ব ক্ষণত্ব দন্তস্ব বৈষণ্য, বৎসর, হয়ে গেল বৎসর, দেখো মাঝখানে ক্ষণত্ব ছিল, দন্তস্ব, দুটো ব্যঞ্জনধ্বনি ছিল, দুটোই চেঞ্জ হয়ে গেল, চ আসলো আর ছ আসলো, তাহলে এটা কি হলো, সবটাই চেঞ্জ হয়ে গেল, তাই জন্য এর নাম দিলাম অন্যান্য সমীভবন, হয়ে গেল। এই হচ্ছে আমাদের এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। আরও দুটো পার্ট আছে, সেটা হচ্ছে অপিনিহিতি আর অভিশ্রুতি। এটা খুবই সোজা, অপিনিহিতি অভিশ্রুতিটা খুব সোজা। একটা অপিনিহিতি, আরেকটা হচ্ছে অভিশ্রুতি। কি এই জিনিসটা, অপিনিহিতি আর অভিশ্রুতি জিনিসটা কি, দেখো কখনো কখনো শব্দ উচ্চারণ করতে গিয়ে শব্দের মধ্যে হ্রস্বইকার আর হ্রস্বউকার এই দুটো নিয়ে মাঝে মাঝে সমস্যা হয়। ধরো শব্দের মধ্যে ছিল হ্রস্বইকার আর ছিল হ্রস্বউকার, যে কোনো একটা, সেটা যখন উচ্চারণ করার কথা তুমি তখন উচ্চারণ না করে তার আগেই উচ্চারণ করে দাও, তখন সেটাকে বলবে অপিনিহিতি। যেমন ধরো আমি বললাম হাসিয়া, হাসিয়া, বলো তো এখানে যে হ্রস্বইকার আছে, এই যে হ্রস্বইকারটা মিলে গেল, হ্রস্বইকারটা কখন উচ্চারণ হয়েছে, দন্তস্বয়ের পরে, তাই না? হাসি বানান কি, দন্তস্বয়ে হ্রস্বই, এটা উচ্চারণ করি, দন্তস্বয়ের পরে হ্রস্বইটা আছে, কিন্তু আমি কি করব, এবার আগে উচ্চারণ করে দেবো, তাহলে কি হলো, হাসিয়া থেকে হলো হাইসা, হাইসা। এই পার্টটাকে বলছে অপিনিহিতি। যেমন ধরো বললাম কোরিয়া, কি হবে, কইররা, কইররা, বোঝা গেল? এই পার্টটাকে বলছে অপিনিহিতি। আর অপিনিহিতির ফলে যে হ্রস্বই বা হ্রস্বকার মানে যে স্বরধ্বনিটা তৈরি হলো, সে যদি পার্শ্ববর্তী স্বরধ্বনিকে প্রভাবিত করে দেয় আর নিজেও আলাদা, নিজেও পাল্টে যায়, তখন সেটাকে বলবে অভিশ্রুতি। মানে অপিনিহিতি না হলে অভিশ্রুতি হয় না। দেখো খেয়াল করে, হাসিয়া হাইসা, এখানে ইকার আছে, এখানে আকার আছে, সব চেঞ্জ মিলেমিশে একাকার হয়ে আলাদা হয়ে যাবে, হয়ে গেল হেসে। হাসিয়া থেকে হলো হাইসা, তার থেকে হলো হেসে। কোরিয়া থেকে হলো কইরা, তার থেকে হলো করে। তাহলে এই পার্টকে আমরা বলবো গিয়ে কি, অপিনিহিতি, অপিনিহিতি।
অভিহিতি। আর এই দুটো পার্টকে কি বলবো আমরা, ঠিক আছে, এই দুটো পার্টকে বলবো আমরা অভিশ্রুতি। অভিশ্রুতি, ক্লিয়ার আছে? এই হচ্ছে আমাদের ধ্বনি রূপান্তর পার্ট। বাকি থাকলো ধ্বনি স্থানান্তর, খুব সোজা পার্ট একটা। স্থানান্তর মানে জায়গা পাল্টে দিবে। কীরকম দেখো, আমি বললাম পিশাচ, পিশাচ হয়ে গেল পিচাস। মাঝে মাঝে আমরা তাড়াহুড়ো করতে গিয়ে এইভাবে বলি। দেখো তালব্য বস আর চ দুটো ব্যঞ্জন ধ্বনি যখন নিজেদের জায়গাটাকে চেঞ্জ করে শুধু, সেটাকে বলে ধ্বনির বিপর্যাস বা ধ্বনির বিপর্যয় বা ধ্বনির স্থানান্তর। তাহলে এর অনেক নাম আছে। তোমার যদি এরকম প্রশ্ন আসে পিচাস কোথা থেকে আসলো, তাহলে তুমি লিখবে পিশাচ থেকে আসলো পিচাস, ব্র্যাকেটে লিখবা ধ্বনি বিপর্যয়। মানে এর চেয়ে খারাপ আর উচ্চারণ হতে পারে না, বিপর্যয় বা বিপর্যাস বা স্থানান্তর, স্থানটাকে পরিবর্তন করছে, স্থানান্তর হলো। আবার ধরো বললাম মুকুট, মুকুট অনেকে উচ্চারণ করে মুটুক, মুটুক। দেখো ক আর ট নিজেদের জায়গা চেঞ্জ করে দিয়েছে, এখানে হয়ে গেল। এটা হচ্ছে ধ্বনির বিপর্যাস বা ধ্বনির বিপর্যয় বা ধ্বনির স্থানান্তর। ব্যাস, পুরো কমপ্লিট হলো ক্লাস, ঠিক আছে? এরপর আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, আজকের ক্লাসটা বারবার করে কমপ্লিট করো, তারপরে হোমওয়ার্কটা করো। আমি ঠিক আগামী 4 তারিখ রাত্রি ঠিক 9টার সময় লাইভে আসবো, আর সেই সমস্ত হোমওয়ার্কগুলোর সমাধান করে দেবো আলোচনা করে করে, যেন তখনও তোমাদের একটা রিভিশন হয়ে যায়, ঠিক আছে? ঠিক 4 তারিখে, আজকে 2 তারিখে ক্লাসটা দিলাম, ঠিক 2 দিন পরে আমি ক্লাসটা দেবো রাত্রেবেলা। ওকে, সবাই থেকো সেদিন ক্লাসে, আর হোমওয়ার্কটা মন দিয়ে করো। ওকে, হোমওয়ার্কটা দেখো, স্ত্রী, জনম, নস্যি, রুজু, দোয়েক, খাবা, লাউ, বস্তি, ফাঁস, শ্রাবণ, মজুর, আলো, পাঁক, পুঁথি, মালদা, ঠাকুরদা, রূপো, ভোলা, চন্দন, কত্তা, মচ্ছব, শরীর, নাল, বাস্ক, সাউথ, বলে, লোক, পাবড়ি, বাঘ, কাঁঠাল, বেঞ্চি। কিভাবে করবা সেটা বলে দিচ্ছি, একটা আমি করে দেখাচ্ছি। বেঞ্চি শব্দটা পরীক্ষা দিয়েছি, তো বেঞ্চি লিখলা সমান দিলা, লিখলা আগে বেঞ্চ, তারপরে গ্রেটার দেন লিখলা বেঞ্চি। এবার কি পরিবর্তন হলো, এখানে ইকার চলে এসছে, তাহলে কি হবে এটা অন্ত স্বরাগম। এবার ব্র্যাকেটে লিখতে হবে অন্ত স্বরাগম। তোমরা এটা কমপ্লিট করো, কমপ্লিট করা হয়ে গেলে তোমরা জানাবা কমেন্টে যে হয়ে গেছে কমপ্লিট। আমি আগামী 4 তারিখে এসে রাত্রিবেলা 9টার সময় লাইভে আসবো, সবার সামনে এটাকে সমাধান করে দেবো, কীভাবে কোনটা পরিবর্তন হয়েছে সেগুলো কমপ্লিট করে দেবো। তো তোমরা প্র্যাকটিসটাও করে নাও, একবার প্র্যাকটিস হয়ে যাবে, আবার একবার কী হবে রিভিশনও হয়ে যাবে। ক্লিয়ার আছে? ভালো থাকো সবাই, সাবধানে থাকো।